السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মেহেরবানি এবং ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আমাদের ইসলাহি দার্স 2 শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় নিজামুল আওকাত, যেখানে সাফল্য ও সংশোধন এক সুতোয় বাঁধা বা এক সুতোয় গাঁথা, এটাই ছিল আমাদের পোস্টারে। এখানে আমি বাধা লিখেছি। যাই হোক, তো আমাদের জীবনে যে সময়, এটার গুরুত্ব অনেক বেশি। আফসোসের বিষয় হলো, আমরা প্রত্যেকেই তো সফলতা কামনা করি, সফলতা চাই আমাদের জীবনে, দুনিয়া এবং আখিরাতে সাফল্যের উচ্চ শিখরে আমরা পৌঁছতে চাই। এর জন্য আমাদের জীবনে সবচেয়ে বড় পুঁজি যেটা, এটা হলো সময়। আমাদের জীবনের ক্যাপিটাল বা রাসুল মাল যদি আমরা বলি, জীবনের সবচেয়ে বড় পুঁজি সময়। কিন্তু সেই সময়কে কিভাবে কাজে লাগাবো, সেই সময়টা কিভাবে কাজে লাগালে আমাদের জীবন সফলতায় পরিপূর্ণ হয়ে উঠবে, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আমরা সফল কাম হতে পারবো, অনেক ক্ষেত্রে সেই বিষয়ে আমাদের সতর্কতা থাকে কম, সচেতনতা থাকে কম। ফলে অনেক সময়ই মানুষের যোগ্যতা থাকে, মানুষের মধ্যে মানুষের সম্ভাবনা থাকে, কিন্তু সেই সামান্য অবহেলার কারণে সম্ভাবনাকে নষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আমাদের জীবনে সময়ের যে মূল্য, এটা সঠিকভাবে বুঝতে পারি। আমরা যেন আমাদের সালফে সালেহীন, যারা জীবনে সফল কাম হয়েছেন, তাদের পদাঙ্ক যথাযথভাবে অনুসরণ করতে পারি। এর জন্য আমাদের করণীয় মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজামুল আওকাত। নিজাম মানে হলো যে ব্যবস্থাপনা, আওকাত মানে সময়। অর্থাৎ আমাদের সময়ের ব্যবস্থাপনা আমাদের সুন্দরভাবে করে নিতে হবে। ঠিক এই বিষয়টাকে ইংরেজিতে বলা হয় টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। এবং নিজামুল আওকাত, 24 ঘন্টার যে রুটিন, এটাকে তৈরি করা এবং সেই রুটিন অনুযায়ী চলা। নিজামুল আওকাতের উদ্দেশ্য কেবল যেন তেন ভাবে একটা রুটিন করে নেওয়া নয়। আসলে সময়কে ঠিক কিভাবে কাজে লাগাতে হবে এবং সময় ব্যবস্থাপনা কিরকম হবে, এই জন্য আমার গোল কি, আমার কোন সময়ের জন্য কোন কাজটা করাটা সবচেয়ে বেস্ট, সেই সম্ভাবনাগুলোকে উপলব্ধি করা। এবং যেই রুটিন আমি বানালাম, যেই ব্যবস্থাপনা আমি ঠিক করে নিলাম, সেটার উপরে স্মুথলি চলার জন্য যেন কোনো বাধা না আসে, আমি যেন আসলেই পারি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা একটু রুটিন তো বানিয়ে নেয় যেন তেন ভাবে, বা অন্যের দেখা দেখি। কিংবা অনেকে বলে যে আর কারো যে সফল হয়েছে রুটিন ফলো করার ক্ষেত্রে, তার রুটিনটা একটু আমাকে দেয়া হোক, সেই রুটিন আমি ফলো করি। বাস্তবে একজনের রুটিন আরেকজনের জন্য কি হবে না, যথাযথ হবে না। তো এই জন্য এই ক্ষেত্রে আসলে আমাকে কি করতে হবে, কি করণীয় আমার ঠিক করতে হবে, সে বিষয়গুলো বোঝা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম বিষয় যেটা, এটা হলো সময়ের গুরুত্ব বোঝা। আসলে একজন মুসলিম যার যে ইসলামের মতো একটা সুন্দর শরিয়া পেয়েছে, যে কোরআনুল কারীমের মতো একটা গাইডলাইন পেয়েছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দরদি একজন মুআল্লিম, দরদি একজন রাসূল পেয়েছে, যিনি উম্মাহকে তার জন্য উপকারী সব বিষয়গুলোর ব্যাপারে বলে গিয়েছেন। তো তার জন্য
তার জীবনের সময়কে কাজে লাগানো এটা কঠিন হবে, বা সেই তার জীবনের যে সময়ের গুরুত্ব কত সেটা বুঝবে না, এটা আসলে বড় আশ্চর্য হওয়ার বিষয় বা বড় হতাশাজনক বিষয়। এমন তো হওয়ার কথা না। আমরা যদি আল কোরআনের দিকে তাকাই, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভাবে সময়ের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। সময়ের কসম খাচ্ছেন, ওয়াল আসর ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, সময়ের কসম খাচ্ছেন, ফজরের কসম, আসরের কসম, 10 রাতের কসম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসেরই কসম খান যে জিনিসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরতে চান, সেই জিনিসের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তো খান। তো এর দ্বারা সময়ের গুরুত্ব বুঝে আসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত আল্লাহ পাক ঠিক করেছেন, এটা সালাত। সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাতকে নির্দিষ্ট ওয়াক্তে আমি ফরজ করেছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মানে নির্দিষ্ট সময়ে ফরজকৃত, স্থিরকৃত ইবাদত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাতকে ফরজ করা হয়েছে মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মানুষের জন্য, মানুষের কোন আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাতকে তার নির্দিষ্ট ওয়াক্তে আদায় করা। সালাতকে এভাবে নির্দিষ্ট ওয়াক্তে আদায় করার ক্ষেত্রে কি রহস্য? উম্মার উলামাগণ এই ব্যাপারে অসাধারণ কথা বলেছেন। তারা বলেছেন, আমরা যদি আসলে শরীয়তে উম্মতে মুহাম্মাদের উপরে ফরজকৃত আমালগুলোকে দেখি, তাহলে আমরা সালাতকে দেখি এমন একটা আমাল যেটা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর উপরে দিনে 5 বার চক্রাকারে আবর্তিত হচ্ছে। চক্রাকারে আবর্তিত হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। তাহলে কেউ যদি আসলে হক আদায় করে, সালাত আদায় করে নিঃস্ব ওয়াক্তে, তাহলে অনিবার্যভাবে কিছু গুণ তার মধ্যে ফুটে উঠবে। কি গুণ ফুটে উঠবে? শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার কিমাতুজ জামানি ইনদাল উলামা, মানে উলামাদের নিকটে সময়ের গুরুত্ব, এই কিতাবের মধ্যে সালাতকে নিঃস্ব ওয়াক্তে আদায় করতে অভ্যস্ত মুসলিমের জীবনে কি কি গুণ অনিবার্যভাবে এসে যাবে, সে অভ্যস্ত হয়ে যাবে, সেগুলো বলেছেন। এক হলো সময়ের হেফাজত, এর গুরুত্ব তার বুঝে আসবে। 2 হলো অ্যাপয়েন্টমেন্ট ঠিক রাখা। অ্যাপয়েন্টমেন্ট ঠিক রাখার গুরুত্ব। 3 নাম্বার হলো সে বুঝবে সঠিক সময়ে সঠিক কাজ করার গুরুত্ব। এবং এভাবেই 4 নম্বরে সে তার সময়ের সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে, টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে জীবনের যে গোল, সে গোলে উপনীত হওয়ার, টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে জীবনের যে চূড়ান্ত লক্ষ্যে, চূড়ান্ত সফলতার পথে পৌঁছে যাওয়ার ব্যাপারে সময় তাকে, তার সালাত তাকে উদ্বুদ্ধ করবে যে সালাত যথাযথভাবে সে আদায় করা শিখে। এটা কি কেবল সালাতের ব্যাপারে? আমরা যদি ইসলামী শরিয়ার মধ্যে দেখি, তাহলে এখানে অনেকগুলো বিষয়, যেমন হজ,
হজের মধ্যে কোন আমাল কোন সময় করবে, কোন দিন করবে। কখনো দেখা যাচ্ছে কোনো আমাল একদম সকাল সকাল, কোনো আমাল রাতের বেলা, কোনো আমাল দিনের একটা নির্দিষ্ট সময়ে অবস্থান করা, এবং কোন তারিখে কি আমাল হজের মধ্যে, সময়ের কত গুরুত্ব। জাকাতের ক্ষেত্রে বছর নির্ধারণ করা হচ্ছে, রমজানে রোজার জন্য সময় নির্দিষ্ট হচ্ছে, সাদাকাতুল ফিতর আদায় করবে, কখন আদায় করবে। এরপরে তালাক, বিয়ে ইত্যাদি অনেক বিষয়, পাক পবিত্রের ব্যাপারে অনেক বিষয় আছে যেগুলো সময়ের সাথে নির্দিষ্ট। মানে ইসলামী শরিয়া, একজন মানুষ যদি আসলেই শরিয়ার উপর চলতে অভ্যস্ত হয়, তাহলে তো অটোমেটিকলি তার মধ্যে সময় অনুযায়ী সমস্ত কাজ করার একটা যোগ্যতা তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সময়ের কত গুরুত্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, আল্লাহ রাসূল বললেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা মানুষ এমন এমন অবস্থায় দিন শুরু করে সে যেন ব্যবসায়ী। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু, সে যেন ব্যবসায়ী। এই ব্যবসা কিসের? এই ব্যবসা তার হায়াতের, এই ব্যবসা তার জীবনের। এখন সকালবেলা সে শুরু করছে তো ব্যবসা, দিন শেষে হয়তো নিজেকে সে মুক্ত করবে, মানে লাভবান করবে উদ্দেশ্য, অথবা ক্ষতিগ্রস্ত করবে, দুটো একটা হবে। এই হাদিসে যেন রাসূল বলছেন যে তোমার সামনে আছে একটা দিন, মানে এক একটা দিন গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল যেন বলছেন যে তোমার সামনে আছে একটা দিন, এই একটা দিনই তোমার আসল পুঁজি। ব্যবসায়ীর ক্যাপিটাল থাকে, ব্যবসায়ীর তার পুঁজি থাকে, যে পুঁজির উপরে সে ব্যবসা করে। আল্লাহ রাসূল কথা বলছেন না তোমার সামনে আছে একটা মাস, তোমার সামনে আছে একটা সপ্তাহ, তোমার সামনে আছে একটা বৎসর। এবার আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহ রাসূল বলছেন যে তোমার সামনে আছে মাত্র একটা দিন, মানে এক একটা দিন করে আগানো। এটাই হলো নিজামুল আওকাতের গুরুত্ব, 24 ঘন্টা সময়ের ব্যবস্থাপনা ঠিক করা, যেটা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বুঝে আসছে। আল্লাহ রাসূল বলছেন তোমার সামনে আছে একটা দিন, এই একটা দিনই হলো তোমার আসল পুঁজি। এবং আমরা যদি সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের দিকে তাকাই, তাদের উক্তিগুলো খেয়াল করি, সেখানে আমরা দেখবো এক একটা দিন কত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা নাদিমতু আলা শাই, আমি কোনো কিছুর জন্য আফসোস করি না। নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু ওয়া নাকাসা ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি কোনো কিছুর জন্য আফসোস করি না, মা নাদিমতু আলা শাই, মা নাদিমতু আলা মা নাদিমতু আলা শাই, আমি কোনো কিছুর জন্য আফসোস করি না। নাদামি আলা ইয়াউমিন, আমার আফসোস কেবল ওই দিনটার জন্য। আমি কোনো কিছুর জন্য আফসোস করি না, আমার আফসোস কেবল ওই দিনটার জন্য। নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু, যার সূর্য ডুবে গেছে। নাকাসা ফিহি আজালি, নাকাসা ফিহি আজালি, আজাল মানে হচ্ছে যে হায়াত আর কি, আমার হায়াত কমে গিয়েছে। ওয়ালাম ইয়াজিদ ফিহি আমালি, অথচ আমার আমল বাড়েনি। ওয়ালাম ইয়াজিদ ফিহি আমালি,
আমার আমল বাড়েনি। মানে আমি আর কোনো কিছুর জন্য আফসোস করি না, আমি কেবল ওই দিনটার জন্য আফসোস করি যে দিনে সূর্য ডুবে গেছে, আমার হায়াত কমে গেছে, কিন্তু আমার আমল বাড়েনি। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখব তিনি ওই এক একটা দিন হিসাব করছেন, এক একটা দিন। এই ধরনের কথা আরো অনেকের আছে। মুসা কাজিম রহিমাহুল্লাহ, ওনার একটা কথা আছে, মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাগবুনুন, যে ব্যক্তি দুটা দিন এক বরাবর হলো, মানে গতকাল তার অর্জন যা, আজকেও তার অর্জন তা, এমন যদি হয়, আজকে পারলো না, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে ধোঁকাগ্রস্ত। মানে এক একটা দিনের গুরুত্ব, এক একটা দিনের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রতিটা দিন আমার জন্য কত বড় সম্পদ, কত বড় আমার পুঁজি। এখন আমরা দেখব যে সালফে সালিহিন তারা কিভাবে তাদের জীবনকে কাজে লাগিয়েছেন, তাদের সময়কে কাজে লাগিয়েছেন, কিভাবে তারা তাদের জীবনের সময়গুলোকে বন্টন করে নিতেন। হাম্মাদ ইবনে সালামা রহিমাহুল্লাহ একজন অনেক বড় তাবেঈ। হাম্মাদ ইবনে সালামা রহিমাহুল্লাহ কে বলছেন ওনার ব্যাপারে? ইমাম যাহাবী রহিমাহুল্লাহ বলছেন, ইমাম যাহাবী রহিমাহুল্লাহ তার একটা কিতাব তাদের কিরাতুল হুফাজ, মানে যারা হাদিসের যারা হাফিজে হাদিস, একটা হাফিজুল কোরআন, একটা হাফিজুল হাদিস, যাকে তাকে হাফিজুল হাদিস বলা হয় না। যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ এরকম ব্যক্তিদেরকে হাফিজুল হাদিস বলা হয়, হুফাজ। তার মানে হাম্মাদ ইবনে সালামা উনি একজন হাফিজুল হাদিস। তার ব্যাপারে বলছেন কি, ওনার ছাত্র আব্দুর রহমান ইবনে মাহদি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেউ যদি হাম্মাদ ইবনে সালামাকে বলে যে আপনি কাল মারা যাবেন, আপনি কাল মারা যাবেন, এই কথা যে ওনাকে কেউ বলে, তো উনি তার আমাল আর বাড়াতে পারবেন না। মানে একটা মানুষ যদি জানে যে কালকে আমি মারা যাব, তাহলে ওই মানুষটা কি সুন্দর করে আজকে বেশি আমল করার চেষ্টা করবে, একটা আমল যেন বেশি করা যায়, এটা যেমন তার চেষ্টা হবে। তো হাম্মাদ ইবনে সালামাকে যদি কেউ কথা বলে যে কালকে আপনি মারা যাবেন, তো হাম্মাদ ইবনে সালামা তিনি আর আমল বাড়াতে পারবেন না। কেন? তার 24 ঘন্টাকে তিনি আমলের দ্বারা এমন ভাবে সাজিয়ে নিয়েছেন, ওখানে আর বাড়ানোর কোনো সুযোগ নেই, আর টাইমই নেই যে উনি আমল বাড়াবেন। তাহলে বোঝা গেল যে তারা সময়কে কত গুরুত্বপূর্ণ মনে করতেন এবং সময়কে কত বেশি কাজে লাগাতেন। আমি এমন দুই ব্যক্তির কথা এখন তুলে ধরবো, যে দুই ব্যক্তি জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষা, জাগতিক জ্ঞান এবং শরীয়তের ইলম দুটাকেই জমা করেছেন। দুই ক্ষেত্রেই তিনি ইমাম। ইবনে রুশদ মালিকি, ইবনে রুশদ মালিকি উনি জাগতিক ক্ষেত্রে ইমাম ছিলেন। উনি ওই সময়ের একজন বড় চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। মানে ইতিহাসের পাতায় যে সমস্ত চিকিৎসকগণ তারা স্মরণীয় হয়ে থাকবেন, তাদের মধ্যে ইবনে রুশদ মালিকি একজন। এবং চিকিৎসা বিজ্ঞানের উপর অনেক কিতাব ওনার, এর মধ্যে একটা প্রসিদ্ধ কিতাব আল কুল্লিয়াত ফিত তিব, আল কুল্লিয়াত ফিত তিব। আল কুল্লিয়াত ফিত তিব মানে জেনারেল প্রিন্সিপালস অফ মেডিসিন, যদি আমরা বলি এটার অনুবাদ প্রিন্সিপালস অফ মেডিসিন। প্রিন্সিপালস অফ মেডিসিন 18 অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মানে এই কিতাব পড়ানো হতো লম্বা সময় ধরে। এই কিতাবেরই তিনি লেখক। আবার তিনি লিখেছেন বিদায়াতুল মুজতাহিদ। বিদায়াতুল মুজতাহিদ এটা হচ্ছে মালিকি মাযহাবের গুরুত্বপূর্ণ ফিকহের কিতাব, মানে ফিকহের কিতাবের রেফারেন্স বুক আমরা বলতে পারি।
মালিকি মাযহাবের বিদায়াতুল মুজতাহিদ। একদিকে এক মাযহাবের বড় ফকি, আবার একজন বড় ডাক্তার, দুইজনে জ্ঞানকে জমা করেছেন। এই লোক এত সফলতা কেমন অর্জন করলেন? এটা শুধুমাত্র আসলে তিব এবং শুধুমাত্র ফিক না, আসলে উনি আরো অন্য অনেক বিষয় তিনি জানতেন, যেন ফিলোসফি, দর্শন, গ্রিক ফিলোসফি। এই গ্রিক যে ফিলোসফি, গ্রিক দর্শন যে আমরা বলি, গ্রিক দর্শনের মধ্যে অনেক বিষয় ছিল যে অপ্রয়োজনীয়, যেটা দরকার নেই। ইবনে রুশদ মালিকি গ্রিক দর্শনকে পুরো কি করে ফেলেছেন, মানে ফিল্টার করে ফেলেছেন, ফিল্টার মানে যা দরকার তা কেবল রেখেছেন, যা দরকার এগুলো বাদ দিয়েছেন। এবং ওনার এই ফিল্টার করে গ্রিক দর্শন নিয়ে গেছে ইউরোপিয়ানরা, পরে তারা যে সায়েন্স এন্ড টেকনোলজির এত উন্নতি সাধন করেছে, বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে উন্নতি লাভ করেছে, এগুলো কিন্তু এই আমাদের এই সমস্ত আকাবির গণের, সালফে সালেহীন গণের মেহনতের উপর বুনিয়াদ করে। এখন এই ব্যক্তি এত এত সফলতা লাভ করলেন কিভাবে? তো বলা হয় যে ইবনে রুশদ মালিকি রহিমাহুল্লাহ উনি মাত্র 2টা রাত, জীবনে মাত্র 2টা রাত, অর্থাৎ উনি যখন বালেগ হয়েছেন, তার ইলম হাসিলের জীবন শুরু হয়েছে, কেবলমাত্র 2টা রাতে উনি অধ্যয়ন করেননি, পড়াশোনা করেননি, ইলমি মাশগালা, ইলমের কাজে, ইলম শেখার কাজে ব্যয় করেননি, মাত্র 2টা রাত। এক রাত হলো যে রাতে ওনার পিতা ইন্তিকাল করেন, আরেক রাত হলো তার বিয়ের রাত। এই 2 রাত ছাড়া তার জীবনে এমন কোন রাত যায়নি যে রাতের মধ্যে তিনি ইলম সাধনা করেননি, ইলম চর্চা করেননি। এই জন্যই তারা কি হয়েছেন, এত বড় হয়েছেন। আমি আরেকজনের কথা বলি, আলাউদ্দিন ইবনুন নাফিস। আলাউদ্দিন ইবনুন নাফিস উনি একজন চিকিৎসা বিজ্ঞানী। রাহিমাহুল্লাহ, উনি শাফি মাযহাবের অনেক বড় ফকি, অনেক বড় ফকি, এবং উনি অনেক বড় চিকিৎসা বিজ্ঞানী। বলা হয় যে ইবনে সিনার পরে, ইবনে সিনা রহিমাহুল্লাহ, তারপরে সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী, বড় ডাক্তার হচ্ছেন আলাউদ্দিন ইবনুন নাফিস রহিমাহুল্লাহ। ওনার কিতাব আছে আশ-শামিল ফি তিব। আশ-শামিল ফি তিব হচ্ছে মানে চিকিৎসা বিজ্ঞান সমগ্র যদি আমরা বলি, আশ-শামিল ফি তিব। তো এই ব্যক্তি, তিনি সর্বপ্রথম পালমোনারি সার্কুলেশন কি করেছেন, আবিষ্কার করেছেন। সর্বপ্রথম ব্যক্তি যিনি পালমোনারি সার্কুলেশন এটা আবিষ্কার করেছেন, মানে লাংসের জন্য যে ফুসফুসের জন্য যে আলাদা একটা সার্কুলেশন ব্যবস্থা আছে, মানে লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো লাংসে যাবে, সরি, হার্ট থেকে লাংসে আসবে, আবার অক্সিজেন যুক্ত রক্তগুলো প্রথমে হার্টে যাবে, এরপর পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এই যে একটা সার্কুলেশন, রক্ত প্রবাহ, এই যে একটা রক্ত সংবহন তন্ত্র, তো এটা আবিষ্কার করেছেন ইবনুন নাফিস। এই যে এত সফলতা তারা কিভাবে অর্জন করলেন? বলা হয় যে তিনি ইমাম ছিলেন 3 ক্ষেত্রে। এক হলো চিকিৎসা বিজ্ঞান, 2 হলো ফিকহে ইসলামী, আর 3 হলো হিফজুল ওয়াক্ত। হিফজুল ওয়াক্ত মানে কি, সময়ের হেফাজত, মানে সময়ের হেফাজতের ক্ষেত্রে তিনি ইমাম ছিলেন। মানে জীবনে এক মুহূর্ত সময় বৃথা নষ্ট করতেন না, যেন পণ করে নিয়েছেন, সংকল্প করে নিয়েছেন যে জীবনে একটা সেকেন্ডও বৃথা নষ্ট করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই সমস্ত বিষয়ে বলার উদ্দেশ্য হলো আমাদের হিম্মত, আমাদের যে প্রতিজ্ঞা, এটাকে জাগানো, আমাদের মধ্যে ওই দৃঢ় আত্মবিশ্বাস তৈরি করা, দৃঢ় সংকল্প তৈরি করা, আমাদের পূর্বসূরীদের মতো আমরাও যেন জীবনে সফল হতে পারি। এই সফলতার রাজপথে আমাদের যদি এগিয়ে যেতে হয়, তা আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং আমাদের এই সমস্ত আমাদের সালাফদের কাছ থেকে উৎসাহ
তাদের কর্মকাণ্ড, তাদের জীবনের সফলতা, এগুলো দেখে আমাদের কি করতে হবে, নিজেদেরকে ওভাবে তৈরি করার জন্য নিজেদেরকে আমাদের মধ্যে দৃঢ় সংকল্প নিতে হবে। এর জন্য আমাদের করণীয় কি, আমরা কি করব? তাহলে এই সমস্ত কথা থেকে মোটামুটি স্পষ্ট হলো মানুষের জীবনের জন্য তার আসল পুঁজি হচ্ছে সময়। এখন এই সময়কে কাজে লাগাতে হবে, এই সময়কে কাজে লাগাতে হবে। কিন্তু কিভাবে কাজে লাগাবো, কি প্ল্যান আমি করব, এই আলোচনায় প্রবেশ করার আগে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা কথা আমি যোগ করতে চাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি সুফিয়া ইকরামে সঙ্গ লাভ করেছি। যারা সুফিয়া ইকরাম, আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যারা মেহনত করে গেছেন, তাদের সঙ্গে স্পর্শ লাভ করে আমি কেবল দুইটা কথা শিখেছি, কেবল দুইটি কথা। কিন্তু এই দুটি কথা যে কত অমূল্য, কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা সেই দুটি কথা দেখলেই বুঝবো। তিনি বলেছেন যে আমি সালফে সালেহিনকে এই কথা বলতে শুনেছি, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারি। একটা কথা হচ্ছে সময় হচ্ছে তরবারি। ফাইন লাম তাকতাহা, তুমি যদি তাকে না কাটো, কত আকা, সময়কে যদি তুমি না কাটো সময় তোমাকে কেটে ফেলবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা যেটা তিনি শিখেছেন সেটা হলো নফসুকা, তোমার নফস, তোমার সত্তাকে, নফসুকা তোমার সত্তাকে ইশগালহা বিল হক, তাকে ব্যস্ত করো সত্য, হক মানে সত্য, হক মানে ভালো কাজ, নেক কাজে, ভালো যা নেক যা, তাতে তাকে ব্যস্ত করে দাও, ভালো কাজে তাকে ব্যস্ত করে দাও। ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল, তুমি তা না করো, ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল, সে তোমাকে বাতিলে ব্যস্ত করে দেবে। তো সে বাতিল কাজে তোমাকে ব্যস্ত করে দেবে, তুমি তাকে সবসময় পাহারা দিয়ে দিয়ে হক কাজে ব্যস্ত রাখো, তাহলে সে তোমাকে, এটা যদি তুমি না করো তো সেই তোমাকে ব্যস্ত করে দেবে। মানে দুইটা বিষয়, সময়, সময় হয়তো আর বাড়ির মতো, হয়তো তুমি তাকে কাটবে, তুমি তাকে কাটবে, এটার অর্থ হলো যে তুমি হয়তো তাকে ভালো কাজে এনগেজ করে ফেলবে, এটা যদি না করো সে তোমাকে কেটে ফেলবে, মানে তোমার হায়াত তো শেষ হয়ে যাবে। আর হলো তোমার সব, তোমার নফস, তোমার সত্তা, তোমার এই নফসকে তুমি ভালো কাজে ব্যস্ত করে দাও, উপকারী কাজে ব্যস্ত করে দাও। আর যদি তুমি তা না করো সে তোমাকে ফালতু কাজে ব্যস্ত করে দেবে। এই দুইটা কথা সবসময় আমাদের সামনে রাখা দরকার। তাহলে এখন আমাকে আমার সময়কে কাজে লাগাতে হবে, এই জন্য আমার সময়কে আমার সাজাতে হবে 24 ঘন্টা সময়। আমরা বলি না যে তুমি কেবল পড়া রুটিন করো, পড়া রুটিন করো, এটা আমরা বলি না। আমরা বলি যে তুমি 24 ঘন্টা রুটিন করো। 24 ঘন্টা রুটিন করো। আর এই 24 ঘন্টা রুটিন করতে গিয়ে কতগুলো বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে, কতগুলো বিষয়কে সামনে রাখতে হবে। অনেক মানুষ আছে না যে তারা বলে যে আমি তো রুটিন করি, কিন্তু রুটিন আমি ফলো করতে পারি না। রুটিন আমার করা হয় না তা না, কিন্তু আমি রুটিন কি করতে পারি না, ফলো করতে পারি না। তো রুটিন ফলো করতে না পারার কতগুলো কারণ আছে, কেন সে রুটিন তৈরি করে এবং সে কেন রুটিন ফলো করতে পারে না। তো এটার কারণ হলো আসলে সে তার সময়কে ম্যানেজ করা শিখেনি।
তার সময়কে সে ম্যানেজ করতে জানে না, এটি হলো তার কারণ। তো সময়কে ম্যানেজ করার বুদ্ধি কি? এক নাম্বার হলো তার রুটিনটা হবে বাস্তবধর্মী, বাস্তববাদী বলতে পারি বা বাস্তবধর্মী বলতে পারি। রুটিন হতে হবে রিয়েলিস্টিক, সোজা কথা ইংরেজিতে বলি, রিয়েলিস্টিক হতে হবে। রিয়েলিস্টিক মানে বাস্তব। অবাস্তব একটা রুটিন বানালো, সে নিজের অবস্থা মাপলো না, সে কতটুকু পারবে কতটুকু পারবে না। সে ঠিক করলো যে আমি ইনশাল্লাহ আসার পর শুয়ে পড়বো আজকে থেকে, এবং আমি রাত 3টায় উঠে যাব। অথচ সে প্রতিদিনই উঠে 8টায়, ধরা যাক। এখন হুট করে সে কিন্তু চাইলেই সে 3টায় উঠতে পারবে না। তাহলে অনেক ক্ষেত্রে যেটা হয়, তার রুটিনটা কি হয় না, বাস্তবধর্মী হয় না, রিয়েলিস্টিক হয় না। তো রুটিন হতে হবে বাস্তবধর্মী, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার হলো এই রুটিন দিয়ে তো সে একটা গোল অর্জন করবে, তাই না? গোল মানে হলো লক্ষ্য। সে রুটিন বানাবে কি জন্য? লক্ষ্য। তার সবাইকে সে কাজে লাগাবে কেন? তার একটা লক্ষ্য থাকবে। আমরা যারা ছাত্র, বিশেষ করে আমরা এখন কলেজে পড়বো অনেকেই, তাই না? কলেজে পড়বো, এই কলেজ লাইফ এটা কিন্তু সো টাফ একটা লাইফ, স্কুল লাইফের চাইতে একটু ভিন্ন লাইফ। বা আমরা যারা অলরেডি ভার্সিটিতে পড়ি, ভর্তি হয়ে গিয়েছি, তারা, এটা কিন্তু একটা এত ইজি লাইফ না। মানে একজন কলেজ স্টুডেন্ট হওয়া এত সহজ না, একজন ভার্সিটি স্টুডেন্ট হওয়া আসলে এত সহজ না। এগুলো তার পড়াশোনাটা আরেকটু জটিল। মানে স্কুলের যে পড়াশোনা, ব্যক্তির দিক দিয়েও সেটা একটু বেশি, এবং জটিলতার দিক দিয়ে আরেকটু বেশি জটিল, এবং সেটার জন্য সময়ও তার হাতে কম। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমার সিলেবাস বা আমার পরীক্ষা, আমার সময় যেটা, এই সময়ের মধ্যে একটা হলো যে আমার চূড়ান্ত লক্ষ্য, তাই না? তো একটা তো হলো যে একদম ফাইনাল গোল যেটা, সেটা মানে লং টার্ম গোল বলতে পারি আমরা। আরেকটা হলো শর্ট টার্ম গোল। একটা হলো চূড়ান্ত লক্ষ্য, যেটা আমাকে পৌঁছতে হবে সেখানে। মানে জীবনের একটা লক্ষ্য আগে স্থির করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। লক্ষ্য যে স্থির করতে পারে না, সে কিন্তু তেমন আগাতে পারে না। লক্ষ্য ঠিক করা, চূড়ান্ত লক্ষ্য কি এটা ঠিক করা, এবং সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য ছোট ছোট আরো লক্ষ্য ঠিক করা, আরো লক্ষ্য ঠিক করা। ধরা যাক যে একজন চিন্তা করেছে, ধরা যাক যে একজন এইবার এসসি দিয়েছে, সে কলেজে পড়বে, এবং সে একটা প্ল্যান করেছে, সে একটা একটা গোল ঠিক করেছে যে সে ইনশাআল্লাহ তার এই পড়াশোনার লাইফ শেষ করে সে একজন ভালো ডাক্তার হবে, ডক্টর, এবং সে সাথে কোরআনে হাফেজ হবে। এটা কোনো কঠিন ব্যাপার না কিন্তু। এই যে 2টা লক্ষ্য একসাথে আমি লিখলাম এখানে, বা ইঞ্জিনিয়ার হবে, কোরআনে হাফেজ হবে। বাট আমাদের আলহামদুলিল্লাহ এরকম ছাত্রও আছে যারা নিয়ত করছে ডাক্তার হবে, আলিম হবে, ডাক্তার হবে, দায়ী হবে, এরকম লক্ষ্য ঠিক করে নিয়েছে। এরকম অনেক আমাদের ছোটরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন, তাদেরকে লক্ষ্যে স্থির থাকার তৌফিক দান করুন, এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য যা করণীয় এটা করার তৌফিক দান করুন। ডক্টর হয়ে কোরআনে হাফেজ হওয়া, এটার আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশেরই একজন ডাক্তার, আমারই পরিচিত একজন, উনি চীনে গিয়েছেন তার প্রসিকিউশনের জন্য। তো ওখানে রমজান মাস ছিল, তো রমজান মাস ছিল, এখন ওনারা চিন্তা করলেন যে রমজান মাসে আমরা তারাবি পড়তে হবে, তো না কোরআন শুনতে হবে, কারণ দেশে থাকতে সারা বছর আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে অন্তত রমজানে তারাবিতে পুরো কোরআন শুনতাম। এখন কি করা যায়, খুব পেরেশান হলেন, কি করব, কিভাবে শুনবো। তো ওরা বসে বন্ধুরা আলোচনা করলেন, ওখানে যারা প্রসিকিউশন করার জন্য গিয়েছেন, বাংলাদেশ থেকে গিয়েছেন, সাউথ আফ্রিকা থেকে এসেছেন কয়েকজন। তো তারা যদি এই কথা বললেন, তো 2 সাউথ আফ্রিকান ডক্টর তারা বললো যে আমরা শোনাবো কোরআন তোমাদেরকে। ওই আমাদের যে বাঙালি ডাক্তার, সে বড় অবাক হলো, এবং সেই অবাক হলো জন্য সেও ডাক্তারে মুসলিম কান্ট্রিতে গিয়েছে, আর বাকি 2জন সাউথ আফ্রিকা থেকে এসেছে। তো তারা তো ওইরকম একটা কান্ট্রি যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না, এভেইলেবল সুযোগ সুবিধাও নাই, তারপর তারা কোরআনে হাফেজ শোনাবে। সে জিজ্ঞেস করলো, ভাই তোমরা কেমনে হাফেজ হলে? তারা বললো, দেখো আমাদের দেশের মুসলমানেরা, আমাদের যারা উলামাগণ, তারা প্ল্যান করেছেন যে কি করে একজন ছেলে সে
ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি, তার জাগতিক শিক্ষার পাশাপাশি যেন তিনও শিখে, দিন থেকে যেন সে মাহরুম হয়ে না যায়। তো তারা করেছেন কি, দৈনিক 24 ঘন্টার মধ্যে যে আমাদের যে ক্লাসে যে পিরিয়ড গুলো আছে, এটার জন্য তারা 1-2 ঘন্টা তারা আলাদা ইনস্টিটিউট রেখেছেন, যেখানে এসে মুসলমানের ছেলেরা দিন শিখবে 2-1 ঘন্টা প্রতিদিন আছে, 2-1টা পিরিয়ড। হয়তো স্বাভাবিক স্কুলের ক্লাসের আগে, অথবা স্কুল ক্লাসের পরে, অথবা তারা নিজেরাই কিছু স্কুল করেছেন, সেই স্কুলগুলো এরকম সিস্টেম করেছেন। তো তারা বললো যে এই যে 1-2 ঘন্টা প্রতিদিন ছিল আমার একদম ছোটবেলা থেকে, শিশু শ্রেণী থেকে, তো এই 1-2 ঘন্টা প্রতিদিন কাজে লাগাতে লাগাতে আমরা হাফেজে কোরআন হয়ে গিয়েছি। তারা হাফেজ হয়ে গিয়েছেন। তাহলে বোঝা গেল এটা সম্ভব। আমার ওই বন্ধু যিনি ডাক্তার, উনি, আমি ওখান থেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, আমাকে মেসেজ করেছেন যে ভাই আপনারা এরকম কিছু করেন। আমি তো লজ্জিত হয়ে গেলাম যে আমি মুসলিম কান্ট্রি থেকে গিয়েছি, আমি কোরআন পড়তে পারি না বা হেফজ করতে পারিনি। কিভাবে আমি আরেকজনের কথা শুনে এক পাকিস্তানি ছেলে, সে গিয়েছে ভ্যানকুভার সিটিতে এমবিবিএস পড়ার জন্য গিয়েছে সে ওখানে। আমাদের বাংলাদেশি এক জামাত গিয়েছে, আমাদের মেডিকেল কলেজের প্রফেসরদের এক জামাত গিয়েছিলেন, তারা ওখানে ভ্যানকুভারে দাওয়াতের কাজে গিয়েছিলেন। তো ওই ছেলের ওখানে দেখা, ওই ছেলেকে যখন ওখানে পেলেন তার নাম হচ্ছে ইদ্রিস। তো ইদ্রিস যখন এমবিবিএস কমপ্লিট করেছে এবং সে করে হাফিজও হয়েছে এবং পরিপূর্ণ সুন্নাহর উপর চলেন, পোশাকে, আমালে, সর্বাধিক দিয়ে, আবার জীবনের একটা লম্বা সময় দাওয়াতের কাজে ব্যয় করেছেন। তো তাকে ওনারা জিজ্ঞেস করলেন যে তোমার আব্বু আম্মু কি তোমাকে এখানে ভ্যানকুভারে তোমাকে হাফেজ হওয়ার জন্য পাঠিয়েছিলেন, দিনদার হওয়ার জন্য পাঠিয়েছিলেন? সে বললো না, আমার আব্বু আম্মু তো আমাকে এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য পাঠিয়েছে, কিন্তু এখানে আমি একটা এনভায়রনমেন্ট পেয়েছি, আমি এখানে দিনের যারা দাওয়াতের কাজ করেন তাদের সঙ্গে স্পর্শ আমি পেয়েছি, তো আমি তাদের ইন্সপায়ার্ড হয়েছি যে আমি ডাক্তার হওয়ার পাশাপাশি আমি কোরআন হিফজ করবো। আলহামদুলিল্লাহ আমি ডাক্তারও হয়েছি এবং কোরআন হিফজও করেছি। তাহলে বোঝা গেল যে মানুষ চাইলে এই ধরনের গোলগুলো অর্জন করতে পারে, অসম্ভব কিছু না। তো এটার জন্য প্রথম কথা হলো যে মানে টু সেট গোল, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি আমার লক্ষ্য ঠিক করেছি কিনা। আমরা যদি আমাদের ছেলেদেরকে যে আমরা জিজ্ঞাসা করি, আমাদের এই যে যারা এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হবে কলেজে, তাকে যে আমরা জিজ্ঞেস করি তোমার জীবনের লক্ষ্য কি, তো কেউ বলবে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। এটা তো একটা ভালো লক্ষ্য, কোনো সন্দেহ নেই, কিন্তু এই লক্ষ্যটা আসলে তো এই যে আমাদের দুনিয়া জীবনটাকে শুধু টার্গেট করে মৃত্যু পর্যন্ত। কিন্তু একজন মুসলমানের টার্গেট কি? সে এমন লক্ষ্য বানাবে যেন সেই লক্ষ্যটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, জান্নাত পর্যন্ত নিয়ে যায়। মানে কেবল দুনিয়ার জীবনকে চিন্তা করে লক্ষ্য বানানো কেমন বোকা কথা। সে তো জানে যে তার মৃত্যুর পর একটা জীবন আছে, সে তো জানে যে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে যেতে হবে। তাহলে আমি জান্নাত পর্যন্ত যাব, এই জন্যই আমার জীবনের লক্ষ্য আমার স্থির করতে হবে যে যা আমাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ পাক তৌফিক দান করুন যে এই ধরনের লক্ষ্য আমরা নিতে পারি, যেটা আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো কথা হচ্ছে যে গোল ঠিক করা। এখন এই যে গোল, এটা ঠিক করার জন্য তাকে ছোট ছোট গোল নিতে হবে। এই যে বললাম যে সে ধরা যাক যে সে চিন্তা করেছে যে আমি এখন ইন্টারমিডিয়েট ভর্তি হবো, তো ওখানে 2 বছর, প্লাস আমি যদি এমবিবিএস পড়ি ওখানে 6 বছর 8 বছর, বা আমি যদি এখন ইন্টারমিডিয়েট 2 বছর, আমি যদি ইঞ্জিনিয়ারিং করি 4 বছর 6 বছর, সামথিং এভাবে সে একটা প্ল্যান বানাম। তো এই সময়ের মধ্যে তাকে ডক্টর হতে হবে এবং তার দিনই লক্ষ্যগুলো তো তাকে অর্জন করতে হবে। তো এই জন্য সে ঠিক করবে যে তাহলে 1 বছরে আমার কতটুকু অর্জন করতে হবে, 6 মাসে আমার কতটুকু অর্জন করতে হবে। এটাই হলো মানে শর্ট টার্ম গোল। এটাই হলো শর্ট টার্ম গোল। তাহলে লং টার্ম গোল ওই ব্যক্তি অর্জন করতে পারবে আলটিমেটলি যে শর্ট টার্ম গোল ঠিক করেছে। আমি এটা পড়াশোনার ব্যাপারে বলি, ধরা যাক যে যারা এখন ইন্টারমিডিয়েট পড়বে, এইবার যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তাদের কথা বলি। তো এখন তারা দেখছে যে তাদের এসএসসি পরীক্ষাটা হতে দেরি হয়ে গিয়েছে, রেজাল্ট এখনো হয়নি, নভেম্বর এসে গিয়েছে, হয়তো নভেম্বর পার হয়ে যাবে, কলেজে ভর্তি হতে হতে হয়তো ডিসেম্বর হবে। অন্য সময়ে তারা এই সময়ে 4-5 মাস অলরেডি পড়াশোনা কমপ্লিট করে ফেলতো। তাহলে তাদের যে স্বাভাবিক 2 বছরের যে এইচএসসি, এটার সময়টা কমে গেছে, হয়তো 1 বছর 2 মাস এরকম। তাহলে এই সময়ের মধ্যেই কিন্তু তাকে কি শেষ করতে হবে, তার পুরো সিলেবাস শেষ করতে হবে।
প্রতিটা সাবজেক্ট। তাহলে এখন যদি সে সুন্দর করে, এটা হলো তার লং টার্ম গোল, আপাতত এটা লং টার্ম গোল হিসেবে সে জাস্ট ইন্টারমিডিয়েট সময়টার জন্য পুরো সিলেবাস। এর পাশাপাশি তাকে কিন্তু আরেকটা গোল নিতে হবে যে আমি এক সপ্তাহে কতটুকু পড়বো, এক সপ্তাহে আমার কতটুকু পড়া চাই, 2 সপ্তাহে কতটুকু পড়া চাই। অনেক মানুষেরই রুটিন ফলো হয় না, এই কারণে রুটিন তো করে তো গোল ঠিক করে না, সেট গোল এই জিনিসটা নাই। রুটিন করেছে সে আমি 5 ঘন্টা পড়বো, কিন্তু এই 5 ঘন্টা কাজে লাগিয়ে এই এক সপ্তাহে এসে কি অর্জন করবে, 15 দিনে কি অর্জন করবে, এটা কিন্তু সে কি করে না, সেট করে না, এই গোলটা সে সেট করে না। ফলে কি হয়, সে সফল হয় না। তো এই জন্য আমি বলছিলাম যে রুটিন করার শুরুতে গুরুত্বপূর্ণ হলো মানে রিয়েলিস্টিক একটা রুটিন করা। রিয়েলিস্টিক একটা রুটিন করা, রিয়েলিস্টিক রুটিনের সাথে সাথে এরপরের কাজ হলো এই রুটিনের মাধ্যমে একটা গোল ঠিক করা, একটা লক্ষ্য ঠিক করা। সেখানে শর্ট টার্ম গোল থাকবে, লং টার্ম গোল থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই গোলটা হবে রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক বাস্তবে এটা অর্জন সম্ভব, অ্যাচিভেবল। এই জন্য একটা গোল ঠিক করবে, এমন একটা গোল ঠিক করলো যেটা অর্জন করতে আসলে পারবে না, এটা তার যে রিসোর্স এটা নাই, তার যোগ্যতা নাই, তা না, বরং সে একটা বাস্তব সম্পূর্ণ সম্মত একটা গোল ঠিক করবে। এক সপ্তাহে কতটুকু আসলে পড়তে পারে সে। আসলে যখন একজন পড়াশোনা শুরু করে না, তো প্রথম সপ্তাহে তার পড়াশোনা হয়তো কম হবে, কিন্তু দ্বিতীয় সপ্তাহে এটা দ্বিগুণ হয়ে যাবে, তৃতীয় সপ্তাহে আরো বেশি বাড়বে, এভাবেই বাড়তে থাকে। সেই জন্য প্রথমেই এটা হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু গোল তাকে ঠিক করতে হবে, এটা হলো কথা। এখন এই গোল অর্জনের জন্য তাকে নির্দিষ্ট একটা গতিতে, নির্দিষ্ট গতিতে আগাতে হবে। এই গতি তাকে ধরে রাখতে হবে, এই গতিটা। আমি সপ্তাহ বললাম, তো এখানে কিন্তু তার সপ্তাহকে ভাগ করে আবার প্রতি দৈনিক একটা গোল হবে, প্রতিদিনের একটা গোল প্রতিদিনই তাকে সেট করতে হবে। আজকের কি অর্জন, আজকের কি গোল আমার, এটাই তাকে রুটিনের উপর চালাবে। এরপর হলো তাকে জানতে হবে কিভাবে কি করতে হয়, বাঘ খেতে হয়, কিভাবে ফিরে আসতে হয়। মানে এটা কেন বলছি, এটা বলছি এই জন্য, সে তো রুটিন তো ঠিক করেছে, কিন্তু আমাদের জীবনে তো বিভিন্ন বিষয় আসতে থাকে, আমরা চাইলে একই গতিতে চলতে পারি না। আমাদের জীবনের মধ্যে এমন কিছু বিষয় আসতে থাকে যেগুলো আমাদের হাতে নাই, তাকদীর। হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে যায়, একটা পেরেশানি এসে যায়, একটা সমস্যা এসে যায়। তো এই জন্য আমাদের জানতে হবে নো টু টুইস্ট এন্ড টার্ন। কোন একটা পেরেশানি এলো, সেই পেরেশানিটাকে ওভারকাম করে আবার ফিরে আসতে হবে গোলে। মানে এটা হলো, ধরা যাক যে একজন রুটিনের মধ্যে তো টাইম ঠিক করা আছে, কিন্তু হঠাৎ একটা সমস্যা এলো, সেই সমস্যার মধ্যে 1 ঘন্টা কেটে গেল, 1 ঘন্টা চলে গেল। এখন যদি 1 ঘন্টা চলে গেছে বলে যদি সে রিল্যাক্স হয়ে যায় যে 1 ঘন্টা গেছে গেছে দরকার নেই, না, সেই এই 24 ঘন্টার ভিতরে এই 1 ঘন্টায় যা কাজ করতো এটা ঠিকই সে কি করে নেবে। হয়তো বাকি অন্য রুটিনের মধ্যে তার একটু বেশ কম হবে, তার ঘুমের মধ্যে একটু বেশ কম হবে, খাওয়া দাওয়ার মধ্যে যে সময় রেখেছে এখানে সময় বেশ কম হবে, তার লেজার টাইমের জন্য কিছু সময় রেখেছে সেগুলোর মধ্যে বেশ কম হবে, কিছু কম হবে ওখানে, কিন্তু সে ওভারকাম করে নিবে এটা। তাকে জানতে হবে হাউ টু টুইস্ট এন্ড টার্ন, কিভাবে বাঁক খেয়ে ফিরে আসতে হয়, এটা তার তার জানতে হবে। এবং তার ওই গতির উপর যেন সে ঠিক থাকে, তার যেন বেশি লস হয়ে না যায় এগুলোর কারণে। এবং লাস্ট কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনো কাজই রুটিন তো করেছে সে, এবং এই রুটিনের মধ্যে একটা টার্গেট তার আছে। ধরা যাক যে সে ফিজিক্স পড়বে 1 ঘন্টার মধ্যে 1 চ্যাপ্টার, কেমিস্ট্রি পড়বে 1 ঘন্টার মধ্যে 1 চ্যাপ্টার, বা এবার সময় নিশ্চয় করেছে সে। সে এই যে আমি পড়বো পড়বো ঠিক আছে, এখনো সময় হাতে আছে, এটার জন্য সে ফেলে রাখবে না। নেভার লিভ এনিথিং ফর দি লাস্ট মিনিট, এটাও লাস্ট কথা। নেভার লিভ, সে ছাড়বে না কোনো কিছু ফর দ্য লাস্ট মিনিট। মানে ধরা যাক ফিজিক্স পড়ার জন্য সে 2 ঘন্টা রেখেছে,
2 ঘন্টা রেখেছে এখন, এবং 2 ঘন্টায় তার লক্ষ্য কি, যে এক চ্যাপ্টার পড়া। এখন সে বলে যে আমি শেষ আধা ঘন্টায় পড়ে নেব, শেষ আধা ঘন্টায় পড়ে নেব, 2 ঘন্টা তো আমি রেখেছি, কিন্তু আমি শেষ আধা ঘন্টায় করে নেব। এটাই হলো রিল্যাক্স। মানে অনেক ছেলে আছে রুটিন করে, তার 2 ঘন্টা লেখা আছে ওখানে তার রুটিনে, দৈনিক পড়াশোনার মধ্যে, এবং প্রতি 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 কি বল সাবজেক্টের জন্য সময় নির্দিষ্ট করা আছে, কিন্তু সে আবার নিজের সাথে নিজে সেই কি করে অলসতা করে রিল্যাক্স হয়। সে বলেছে ঠিক আছে, এটা আমি শেষ আধা ঘন্টায় করে নিব, এক সময় আছে এখন। এটা কখনোই করা যাবে না, কখনোই করা যাবে না। এটা করে একবার যদি সে এইভাবে করতে থাকে, তাহলে তার এই যে গোল অ্যাচিভ হবে না। প্রথমে শর্ট টার্ম গোল গুলো তার অ্যাচিভ হবে না, আলটিমেটলি লং টার্ম গোল তার অ্যাচিভ হবে না। এখন যদি সে এইভাবে আসলে টাইম ম্যানেজ করতে পারে, সে সুন্দর একটা রুটিন বানায়, রুটিনটা রিয়েলিস্টিক হয়, প্রতিদিনের জন্য একটা গোল ঠিক করে, এবং একই গতিতে সে ওই রুটিনটা ফলো করে, কখনো কোনো মোটিভেশন হারিয়ে ফেলে আবার নিজেকে মোটিভেট করে, আবার নিজেকে চাঙ্গা করে। এরপর হলো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো একটা সমস্যা আসে, সে টুইস্ট এন্ড টার্ন করতে পারে, এবং সে কখনোই কোনো কাজকে ফেলে রাখে না। আজকের যা কাজকে করবোই, আজকে টার্গেট আজকে ফুলফিল করবোই। এভাবে যদি সে আসলে টাইম ম্যানেজ করতে পারে, কি লাভ হবে? এক হলো যার প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি মানে হলো যে তার অর্জন বাড়বে, প্রতিদিনই তার কিছু কিছু নতুন নতুন অর্জন হবে, এবং এটার গতি বাড়তে থাকবে। আজকে যা অর্জন হলো কালকে আরো বেশি অর্জন হবে, এরপরে আরো বেশি অর্জন হবে, পরের দিন একই সময়ে আরো বেশি অর্জন হবে, এবং তার মনোযোগ বাড়বে, তার একাগ্রতা বাড়বে, এবং তার ব্রেইন সে আরো দ্রুত কাজ করা শিখবে, আরো কম সময়ে সে অর্জন করতে পারবে তার লক্ষ্য। তবে সে তার দৈনিক টার্গেট তখন বাড়াতেও পারবে। 1 2 নম্বর হলো তার জীবনে ডিসিপ্লিন ফিরে আসবে। আমাদের অনেকের জীবনে ডিসিপ্লিন বলে কোনো জিনিস নাই এখন, আমরা আমাদের জীবনের ডিসিপ্লিন যেটা হারিয়ে ফেলেছি। 2 নম্বর হলো ডিসিপ্লিন ফিরে আসবে। ডিসিপ্লিন ফিরে আসবে জীবনে, শৃঙ্খলা ফিরে আসবে। 3 নম্বর হলো সে তার হাতে প্রচুর সময় থাকবে, হাতে প্রচুর সময় থাকবে তার, মানে হাতে সে সময় পাবে, হাতে প্রচুর সময় থাকবে। হবে কি, সে নতুন নতুন কাজ করতে পারবে, সে তার আত্ম উন্নয়নের জন্য কাজ করতে পারবে, সে কিতাব পড়ার সময় পাবে, সে দিনের কাজে সময় দেওয়ার জন্য সময় পাবে, সে দাওয়াতের কাজে সময় ব্যয় করার জন্য সময় পাবে। মানে কোনো একটা ভালো কাজ তাৎক্ষণিক অনেক সময় মানুষের অনেক উপলক্ষ তৈরি হয়, সুযোগ তৈরি হয়, যে সময়ে কিন্তু এক্সট্রা কোনো কিছু অর্জনের, কোনো আল্লাহ এলেন, তার সংস্পর্শে তার সোহবতে কিছু সময় কাটালাম, কোন একজন বড় আলিম এলেন, তার কাছ থেকে কিছু সুবিধা নিলাম, তার থেকে একটু পরামর্শ নিলাম, এরপর হলো কোনো একটা ভালো বই হাতে এলো, বা ধার করে কারো একটা ভালো বই নিয়ে এলাম, এটা কয়েকদিনে পড়ে দেবো, এগুলোর জন্য তার একটা প্রচুর সময় তার হাতে থাকবে, হাতে প্রচুর সময় থাকবে। এর হলো 4 নাম্বার হলো তার তার আসলে তার রুটিন যে এটা হেলদি হবে, তাই না? তার স্বাস্থ্য ভালো থাকবে, হেলথ এবং হ্যাপিনেস, সে সুখী হবে। কেন? ওই যে সময়ের কাজ সময় করে ফেললে কি হয়, তখন মনে অতিরিক্ত প্রেশার থাকে না। এবং যারা দেখা যায় যে ওই যথাসময়ে রুটিন ফলো করে না, ছোট ছোট গোলগুলো অর্জন করে না, শেষে পরীক্ষার আগে তারা একটা বিশাল প্রেশারে পড়ে যায়, খাবারের ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না, কম ঘুমিয়ে, এবার স্বাস্থ্যের 12টা বাজে সে। এটা হচ্ছে কেন? এটা হলো সে সারা বছর রুটিন ফলো করেনি, তার শর্ট টার্ম গোল গুলোকে সে অর্জন করেনি, এই কারণে শেষে গিয়ে তার স্বাস্থ্য নষ্ট হচ্ছে, তার সুখ বরবাদ, এবং কথা শুনতে হচ্ছে, বাবা গালি দেয়, মা গালি দেয়, টিচাররা গালি দেয়, এই তুই কি করেছিস, সবাই এই অবস্থায়, পড়াশোনা সবার একটা লেভেলে পৌঁছে গেছে, তোর এত খারাপ, এই যে পেরেশানি গুলো, এটা হচ্ছে কেন? সে প্রথম থেকে তার সময়কে ওইভাবে কাজে লাগায়নি, এই কারণে। এরপর হচ্ছে এই যে টাইম ম্যানেজমেন্টটা, এটা তো টাকা সেভ হবে, টাকা,
টাইম ইজ মানি আছে না, টাকা বাঁচবে। কারণ অনেক সময় সময়ের কাজ সময় না করলে না 1 টাকায় 10 টাকা খরচ হয়। এটা এটা আমরা অনেক কিছুই দেখবো যে কোন একটা কাজ জরুরি কাজ ছিল, এটা যখন আগে করে ফেলতাম তখন টাকা খরচ হতো কম, আর এখন টাকা খরচ হচ্ছে বেশি, বা বেশি ঘুরতে হচ্ছে বিভিন্ন জায়গায়, ওইটার কারণে টাকা বাঁচবে। এবং ছাত্র সে দেখবে যে মানে এক্সাম এর জন্য সে রেডি, পরীক্ষা যখন কাছে চলে আসছে সে দেখবে যে সে পরীক্ষার জন্য প্রস্তুত, সে প্রস্তুত। এই সব বিষয়গুলো অর্জন হবে কখন? যখন সে সুন্দর করে একটা টাইম ম্যানেজ করবে এবং সে ওই পয়েন্টগুলো খেয়াল রাখবে যেগুলো আমি বললাম, যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলেও ওইটাকে সে মানিয়ে নেবে। তারপর হলো সে শেষ মুহূর্তের জন্য কোনো কিছু ফেলে রাখবে না, দৈনিক একটা গোল ঠিক করবে। এসব বিষয়গুলো যখন সে ঠিকভাবে করবে। এখন অনেক সময় হয় কি যে এরপরও আমরা আসলে পারি না, আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না, আমরা এফিসিয়েন্ট হই না। তো এখন কোন একটা জিনিসকে যদি আমি চাই যে আমার লক্ষ্যের ভিতরে যে লক্ষ্য ঠিক করেছি, গোল যেটা ঠিক করেছি, তো এটা আমি অর্জন করি। আচ্ছা, গোল যেটা এটা সঠিক গোল যে আমরা বললাম, আসলে বাস্তবধর্মী যে গোল এটা আমরা বললাম, এটা কখন বলা যাবে যে গোলটা যথাযথ হয়েছে? প্রথম হচ্ছে গোলটা হবে স্পেসিফিক, মানে নির্দিষ্ট। কি গোল? তার কাছে এই গোলটা পরিষ্কার, তার কাছে নিজের কাছে পরিষ্কার, অর্থবহ, স্পেসিফিক, এবং সেটা হবে মেজারেবল। এটা কি করা যায়? মাপা যায়, সেটাকে মাপতে পারে। যেটা সে একটা ভেগ অস্পষ্ট গোল, এটা কিন্তু সে মাপতেও পারবে না, এটা মেজারেবল। তারপর হলো এটা রিয়েলিস্টিক, এটা বাস্তবধর্মী। তারপর হলো এটা টাইম রিলেটেড, মানে এই গোলটা এতদিনের মধ্যে আমরা অর্জন করতে হবে, এটাকে গোল বলা হয়। এখন যদি সে গোল করতে পারে, এই গোল অর্জনের ক্ষেত্রে সে এফিসিয়েন্ট হবে, বাস্তবে সে সফল হবে কখন? 1 নম্বর হলো সে একটা ডেডলাইন ঠিক করবে। ডেডলাইন মানে কি? মানে আমি এই চ্যাপ্টারটা শেষ করব, ডেডলাইন কি? বৃহস্পতিবার। মানে বৃহস্পতিবারের মধ্যে আমার হতেই হবে, বৃহস্পতিবারের পরে যেন না যায়, এটি হলো ডেডলাইন। তাই সেট ডেডলাইন, এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো যে এই পুরো কাজটাকে শেষ করবে সেই ছোট 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 কাজের মাধ্যমে, মানে ছোট ছোট ভাগে সে ভাগ করে নিবে কাজটা, পুরো কাজটাকে সেই ছোট ছোট ভাগে ভাগ করবে, এই এতটুকু 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 এ ভাগ করে নেবে। এরপরে এখান থেকে সে যেন ছুটে না যায়, মানে ছুটে যাওয়া এড়াবে, এই ছুটে যাওয়া এড়াবে। এই প্রসঙ্গে আমি বলি, এখন আজকে আমরা বারবার ছুটে যাই কেন? এর মধ্যে একটা বড় বিষয় হলো আমাদের অন্যদের সাথে যোগাযোগ বেড়েছে, মানে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইস্যু আসে, সে যখন সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দেয়, প্রতিটা ইস্যু তাকে আলোড়িত করে। প্রতিটা ইস্যু, যে মাথায় যে একটা ইস্যু যখন ঢুকে পড়ে না, তো এখন এটা নিয়ে সে ভাবতে থাকে, এটা দ্বারা প্রভাবিত হয়, একটা লেখা টাইম লাইনে আসতে থাকে, প্রতিটা লেখা সে পড়তে থাকে, প্রতিটা লেখা তাকে আন্দোলিত করে। তার যে একটা গোল সে ঠিক করেছে এটা সে ভুলে যায়, সে অস্থির হয়ে যায়। ফলে এখন এই ধরনের ইস্যু ভিত্তিক যে পেরেশানি গুলো, এটা তাকে পেরেশান করে, তার লক্ষ্যকে ভুলিয়ে দেয়, পরে সে আর নিজেকে ফিরে পায় না। তাহলে এই ডিস্ট্রাকশন মানে ছুটে যাওয়া, ছেদ পড়া, এটাকে ঠেকাতে হবে, ছেদ পড়া ঠেকাতে হবে। 4 নম্বর। এখানে প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, যে এমন কোন লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না, এমন কোন ব্যক্তির সাথে পড়া যাবে না যার আসলে কোনো লক্ষ্য নাই, সেই অপ্রয়োজনীয় কতগুলো, যেগুলো অ্যাচিভেবল না, এরকম কতগুলো বিষয়, সামষ্টিক কতগুলো বিষয় নিয়ে সে জজবা তৈরি করে, উত্তেজনা তৈরি করে। কিছু লোকের কাজই হলো, নতুন যারা দিনের উপর উঠে আসে না, ছোট ছোট ছেলেরা হয়তো এসএসসি পড়ে, ক্লাস 8 এ 9 এ পড়ে, ইন্টারে পড়ে, কোন ইউনিভার্সিটিতে পড়ে, সে নতুন দিনদার হয়েছে। এই দিনদার ছেলেটার মাথায় এমন সব উদ্ভট উদ্ভট জজবা তৈরি, মানে মাথায় ঢুকিয়ে দেয়,
যেগুলো তাকে এখনই করে ফেলতে হবে। অনেক 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 সময় মানে কি বলে সমষ্টিগত কতগুলো বিষয় যেগুলো আসলে করার ব্যাপারে যে ওকে উজ্জীবিত করছে, উত্তেজিত করছে, তার নিজেরই কোনো প্ল্যান নাই, তার নিজেরই কোনো ক্যাপাবিলিটি নাই। এমন জিনিস সেই বিষয়ে সে উত্তেজিত করছে কাকে? ধরো একটা ভালো কলেজের একটা ছাত্রকে, একটা ভালো ছাত্রকে ইন্টারমিডিয়েট লেভেলে। ওই ছেলে এই লোকের পাল্লায় পড়ে এমন জিনিস মাথায় নিয়েছে যে আজকেই কিছু একটা করে ফেলতে হবে, এখনই কিছু একটা করে ফেলতে হবে, মানে উম্মার জন্য অতিরিক্ত দরদ, দিনের জন্য অতিরিক্ত দরদ। ইয়া আল্লাহ, আলটিমেটলি যেই এই জজবাটা তার ভিতরে তৈরি করছে তার নিজেরই কোনো প্ল্যান নাই, এটা নিয়ে নিজের কোনো ক্যাপাবিলিটি নাই। অনেকে আছে যে শুধু বক্তব্য আছে কিন্তু কোনো কর্মসূচি নাই। বক্তব্য কঠিন কঠিন দেয়া হয় কিন্তু কোনো কর্মসূচি নাই, কোনো প্ল্যান নাই এটার জন্য। শুধু কিছু মানুষের মাথা গরম করা ছাড়া, মাথায় অস্থিরতা তৈরি করা ছাড়া কোনো কাজ নাই। এইগুলো দ্বারা সবচেয়ে বেশি পেরেশানিতে পড়ে ছোটরা। এসসি দিয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে, নতুন নতুন দিনের বুঝ আসছে, বাস সে মাথায় একটা জিনিস ঢুকলো, ঢুকে দিয়ে একজন কোথায় তার পড়াশোনা, সবসময় সে তার সাথে লেগে আছে, তার ওই কথাগুলো শোনার জন্য আগ্রহ করে তার কাছে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। মসজিদে গেলে সে তাকে পেয়ে বসে এবং তার সাথে এই সমস্ত আলাপ করতেই থাকে। এবং এই নতুনদের এই সমস্ত নতুন জিনিস, কিউরিওসিটি, নতুন জিনিসের প্রতি একটা আগ্রহ বেশি থাকে, নতুন নতুন কথা, নতুন নতুন প্ল্যান, নতুন নতুন পরিকল্পনা, এগুলো শোনার জন্য আগ্রহ বেশি। তো দেখা যায় যে সে মসজিদে থেকে ফিরতে দেরি করছে, ও হয়তো একজনের সাথে আড্ডা দিচ্ছে, ওই সিনিয়র তার কাছে অনেক বড় হয়ে গেছে তখন। আসল কথা হলো ওই ব্যক্তিও দেখা গেল যে সেও যে তার জিন্দগি বরবাদ করছে, তার কোনো লক্ষ্য নাই, একটা জজবার পিছনে সে পড়ে তার জীবন বরবাদ করছে। এখন এই তার পরিকল্পনাহীন কোনো মানে বিবেচনাহীন এক কতগুলো কাজ জুনিয়রদের জীবন নষ্ট হচ্ছে, ছোটদের টানা পেরেশানিও আসছে এগুলোর কারণে, এবং তার পড়াশোনার 12টা বাজছে। কিন্তু এইগুলো তো সবসময় এড়াতে হবে। তো এইগুলো হলো যে মানে মানে ডিস্ট্রাকশন হয়ে যায়, যে ছুটে যায়, পারে না, দিনদারির ক্ষেত্রেও ঠিক টিকে থাকতে পারে না, আর জাগতিক যে তার পড়াশোনা, একাডেমিক কেরিয়ার, এগুলোতে সে ছিটকে পড়ে যায়। এগুলো খেয়াল রাখতে হবে। এরপর হলো মাঝে মাঝে ছুটি নেয়া, ব্রেক, এটা বলে যে টেক ব্রেকস। এই ছুটি নেওয়ার মানে কি? ছুটি লম্বা ছুটি না, এই পড়ছি 5 মিনিটের একটা ব্রেক, তাই না? এটা আমল করছি আমলের মাঝখানে একটা ব্রেক, আজকেই সব আমল করে নিব এরকম না, আজকে কিছু করি, আরো আগ্রহ আছে, এখন থেমে পড়ি, আর করবো না আজকে। কোরআন তেলাওয়াতে একদিন জজবা আসে খুব, আজকে 10 পারা পড়ে ফেলবো, না না না, হ্যাঁ আজকে 1 পারা 2 পারা পরে উঠে যায়, ঠিক আছে, আজকে একটু জজবা একটু বেশি পড়ি, কিন্তু না, হয়রান হয়ে যাবো না আজকে, কালকে দেখা যাবে আর পড়াই হচ্ছে না। অল্প অল্প আগ্রহ থাকতেই উঠে যায়। এটা পড়াশোনার মাঝখানে মাঝে মাঝে একটু ব্রেক নিলে কি হবে, ব্রেকের সময় নতুন প্ল্যান তৈরি হবে মাথায়, গোল অর্জনের জন্য সে নতুন প্ল্যান মাথায় আসবে, নতুন বুদ্ধি আসবে, এবং একটু রেস্ট দেয়া অনেক সময় দরকার হয়ে পড়ে, কিন্তু বেশি লম্বা না, সেটা ফাঁকে ফাঁকে অল্প অল্প 2-4 মিনিট করে। এরপর আরেকটা আমাদের সমস্যা, সেটা হলো সিদ্ধান্তহীনতায় ভোগা। একটা বই কিনবো কি কিনবো না, কিনবো না, এডিশন নিতে না পারা, না একটা সিদ্ধান্ত নিয়ে কিনে ফেললাম, তাহলে ওটা শেষ, ওটার পিছনে পরে সময় নষ্ট করার দরকার নেই। অমুক স্যারের কাছে পড়বো কি পড়বো না, এই সময় নষ্ট, এইভাবে করবো না। যেটা করার সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে ফেলবো, কোন ব্যাচে পড়বো, কোন টিচারের কাছে পড়বো, ভালোভাবে খোঁজ খবর নিয়ে আগে ঠিক করে ফেলি। এই সমস্ত করতে করতে অনেক সময় চলে যায়। কোন টিচারের কাছে পড়বো ঠিক করে নাই, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, কোন ব্যাচে পড়বো ঠিক করে নাই, এগুলো প্রথমেই ভালোভাবে খোঁজ খবর নিয়ে আগে ঠিক করে ফেলি, এরা এত সময় নষ্ট করার কিছু নাই। তাহলে এই বিষয়গুলো হলো যে এফিসিয়েন্ট কেমনে হবো, কেমনে আমি আমার লক্ষ্য অর্জনে আমার রুটিনকে ব্যবহার করব, এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইভাবে একটা গোল ঠিক করে ফেলে লাভ কি? আমি যদি একটা গোল ঠিক করেই ফেলি, মানে গোল সেট করলে আমার লাভ কি? প্রথম কথা হলো, আমি যখন একটা গোল ঠিক করে ফেলেছি, চূড়ান্ত লক্ষ্য যে ঠিক করে ফেলেছি, এটার অর্থ হলো যে আমি আমার ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে পরিকল্পনা করে করে আমি ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করছি। মানে আমি আমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে, ফিউচার আমার রেডি হচ্ছে, আমি নিজেকে নিজের বর্তমানকে সাজাচ্ছি ভবিষ্যতের জন্য, এক গোল ঠিক করার কারণে। 2 হলো, যখনই সে লক্ষ্য স্থির করবে, টাইম ম্যানেজমেন্ট ইজি হয়ে যাবে, কারণ তার গোল আছে, এই গোল অর্জন করতে হবে, ঠিক করে ফেলেছে। 3 নম্বর হলো,
সে নিজের প্রগ্রেস মাপতে পারবে, যেহেতু গোল ঠিক করেছে যে উন্নতি সে মাপতে পারবে, প্রগ্রেস মেজার করতে পারে, প্রগ্রেস মেজার করতে পারে, সে নিজের উন্নতি কতটুকু হচ্ছে এটা মাপতে পারে, যে গোল ঠিক করেছে। এবং গোল যখন ঠিক করে সে ডিটারমাইন থাকতে পারে, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারে। তারপর হলো সেই বিভিন্ন বাধা যেগুলো আছে না, বাধাগুলো সরানোর জন্য, বাধা অতিক্রমের জন্য ট্রেনড আপ হয়, সে বাধা অতিক্রম করার জন্য ট্রেন্ড হতে থাকে ধীরে ধীরে। এরপর হলো সে নিজের দুর্বলতা এবং নিজের সামর্থ্য বুঝতে পারে। মানুষ যখন গোল ঠিক করে তখন সে নিজের দুর্বলতা বুঝতে পারে, কোথায় আমার দুর্বলতা আর কোথায় আমার, কোনটা আমার সামর্থ্য, এটা বুঝতে পারে। নিজের দুর্বলতা এবং সামর্থ্য চিহ্নিত হয় তার কাছে, সে বুঝতে পারে, ধরতে পারে। এরপর হলো তার আত্মমর্যাদা বাড়ে। মানুষ যে গোল ঠিক করেছে না, তার নিজের কাছে নিজের মর্যাদা বাড়ে। এই যে আমাদের ছেলেরা কি করে, সে তোর কোনো একজন বন্ধু ডাকলো তার একটা কাজে, তুই আমার সাথে বাজারে যাবি, আমি প্যান্ট কিনবো তুই আমার সাথে যাবি, আমি মোবাইল কিনবো তুই আমার সাথে যাবি। আমাকে নিজের কাছে নিজে ইম্পর্টেন্ট হতে হবে। আমি যদি আজকে আমাকে দাম না দিই, সমাজ আমাকে দাম দিবে না। যার কাছে নিজের দাম নাই, নিজের সময়ের দাম নাই, কে তাকে দাম দিবে? তো আমি যে কারো কথায় চলে যাব না। যে আমি বলবো যে দেখো আমার রুটিন দেখতে হবে, আমার এখানে সময় ফ্রি আছে কিনা, মানে আমি অনেক ইম্পর্টেন্ট, মানে আমার একটু ডায়েরি দেখতে হবে, ডায়েরি দেখতে হবে অনেক আমার সময় আছে কিনা, আমার একটু রুটিন দেখতে হবে আমার হাতে সময় আছে কিনা। তোর সাথে আমি সময় দিতে পারবো, আমি দেখি রুটিন। যেই ছেলেটা যে কারো কথায় মুহূর্তের মধ্যে সময় দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, যে কোনো কাজে সময় দিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, তার কাছে নিজের দামই নাই, নিজের মর্যাদাই নেই তার কাছে। সে নিজেকে নিজে ইম্পর্টেন্ট ভাবে না। যে নিজেকে ইম্পর্টেন্ট ভাবে না, তাকে কেন তাকে জাতি তাকে ইম্পর্টেন্ট মনে করবে, সমাজ কেন তাকে ইম্পর্টেন্ট মনে করবে? সে নিজেকে নিজে দাম দেয় না। তো এখানে কথাটা হলো যে নিজের আত্মমর্যাদা বাড়বে নিজের কাছে যখন সে নিজেকে তৈরি করছে ভবিষ্যতের জন্য, নিজের কেরিয়ারের জন্য তৈরি করছে, তো নিজের কাছে নিয়ে একটা দাম তৈরি হবে এবং সে একটা পূর্ব পরিকল্পিত একটা রাস্তা সে সামনে দেখবে, যেটা আমি 7 নাম্বার বললাম যে আত্মমর্যাদা তৈরি হবে তার মধ্যে। এবং 8 নাম্বার হলো সে একটা প্রিডিটারমাইন্ড, নির্দিষ্ট করা, প্ল্যান করা একটা পাথ তার সামনে আছে। ইন্টার পরে কোথায় পড়বে, এরপরে কি করবে, এভরিথিং ক্লিয়ার, সবকিছু পরিষ্কার। এটা হলো গোল ঠিক করার সুবিধা। আমার এই সমস্ত কথার অর্থ কি? অর্থ হলো যে সময় যে আমি ম্যানেজ করব, আমি যে নিজামুল আওকাত ঠিক করব আমার দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য, তো এই ক্ষেত্রে আমাকে এই সব বিষয়গুলোকেই ঠিক রাখতে হবে, খেয়াল করতে হবে, গোল ঠিক রাখতে হবে। গোল অর্জনের জন্য কি করব আমি এভাবে যখন সময় ম্যানেজ করব আমার কি লাভ হবে। এখন আমি লাস্ট 8টা কথা বলবো, মানে এই যে নিজামুল আওকাত তৈরির ক্ষেত্রে এগুলো ছাত্রদের জন্য, কলেজ স্টুডেন্ট যারা, তাদের জন্য 8টি গুরুত্বপূর্ণ কাজের কথা আমি বলবো। এর মধ্যে 1 নাম্বার হলো খুব ভোরে ওঠা। রুটিনের মধ্যে এই বিষয়টা থাকতেই হবে, খুব ভোরে ওঠা, এটা তার থাকতেই হবে রুটিনে। এটা হলো হেলদি লাইফ স্টাইলের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা আমি বলি, দেহ ঘড়ি বলে একটা কথা আছে। আমাদের ঘড়ি কিন্তু কি মেনটেন করে? টাইম। আমাদের শরীর কিন্তু টাইম মেনটেন করে। যেমন ধরা যায় যে আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন ধরনের যে অ্যানাবলিক হরমোন গুলো আছে, অ্যানাবলিক হরমোনস, এরা সিক্রেশন হওয়ার, শরীর থেকে বের হওয়ার জন্য টাইম আছে। বিশেষ শেষ সাথে 3টা 4টার দিকে কর্টিসল ইত্যাদি, যেগুলো মানুষের জন্য উপকারী কতগুলো অ্যানাবলিক হরমোন গুলো শরীর থেকে বের হয়। তো আমার দেহ ঘড়িতে মানে 9টা, তাই না? তাহলে আমার দেহ ঘড়িতে 9টা, ঘড়িতে 9টা, মিল, তাহলে ঠিক আছে, আমি সফল। আর যদি এমন হয় যে আমি সবসময় দেরিতে ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু পুরো সিস্টেমই পাল্টে যাবে। সকাল সকাল উঠলে কি হবে? সকাল সকাল উঠলে আমার দিনের প্রথম কয়েক ঘন্টার ভিতরেই আমি অনেক কিছু অর্জন করে ফেলতে পারবো। মানে আমি যদি আমার জীবনের দিনের প্রথম কয়েকটি ঘন্টা আমাকে বলে দেবে যে আমি কতটা প্রোডাক্টিভ। আমার দিনের প্রথম কয়েকটা ঘন্টা
আমাকে বলে দেবে যে আমি কতটা প্রোডাক্টিভ। মানে এই প্রোডাক্টিভিটি কিসের ব্যাপারে? এগুলো দিনদারির ব্যাপারে। ফজরের সালাত আদায় করলাম, তাসবিহাত আদায় করলাম, তিলাওয়াত করলাম, ইশরাক পড়লাম, মানে আমলের মধ্যে সময়টা কাটলো। কিভাবে? আমি তাড়াতাড়ি পড়াশোনা শুরু করলাম, 1-2 ঘন্টা পড়ে ফেললাম সকাল সকাল, পড়াশোনা এগিয়ে গেল, মানে আমি সকাল থেকেই আমার মাইনাস না প্লাস, মানে আমি প্রোডাক্টিভ। এটা গুরুত্বপূর্ণ। এরপর হলো খুব ভোরে ওঠার পরে আমি যেটা বলতে চাই সেটা হলো সকালের নাস্তা। সকালের নাস্তা যথাযথ সময়ে করা এটা জরুরি। সকালের নাস্তা, এই সকালের নাস্তা অনেক গুরুত্বপূর্ণ। সকালের নাস্তা হবে এটা খুবই মানে স্বাস্থ্যকর নাস্তা হওয়া চাই, পুষ্টিকর নাস্তা হওয়া চাই, নিউট্রিয়েন্ট রিচ হওয়া চাই। তারপর হলো এই সময় সকালে খাবারটা হবে ভালো। আমাদের একজন স্যার ছিলেন, তো স্যার আমাদেরকে বলতেন যে খাবার কেমন হওয়া উচিত। উনি বলতেন যে সকালে খেতে হবে, সকালে খেতে হবে, সকালে খেতে হবে রাজার মতো, দুপুরে খেতে হবে রাজপুত্রের মতো, আর রাতের বেলা রাতে খেতে হবে কাঙ্গালের মতো। যেই সকালে ভালো করে খাবে তাহলে তার পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেশন বেশি থাকবে, ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন বেশি থাকবে। ক্লাস যে করবে সে সামনে পিরিয়ড গুলো, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, ক্লাসের মধ্যে মনোযোগ বেশি থাকবে এবং তার স্ট্রেস কম থাকবে, স্ট্রেস মানসিক চাপ কম থাকবে। সকালের নাস্তাটা গুরুত্বপূর্ণ। আমি বলি যে সকালের নাস্তায় অবশ্যই একটা ডিম থাকা চাই, অনেক বেশি ফাইবার, কলা থাকতে পারে, মানে যথেষ্ট পুষ্টিকর খাবারটা সকালে হওয়া চাই। একটু বেশি করে খেয়ে নিলাম সকালবেলা, তাহলে সকালে খাবারটা একটু দেরি করবো না। অনেকে আছে অভ্যাস হলো যে সকালে উঠে এরপর ফজরের নামাজ পড়ে, এরপরে কিছুক্ষণ পরে আবার একটা ঘুম দেয়, ঘুম থেকে উঠে 9টা-10টার সময় তখন গিয়ে নাস্তা করে। এই ধরনের সকালের নাস্তা যারা মিস করে না, এদের পরে অনেক সমস্যা হয়, শারীরিক মুটিয়ে যায়, মুটিয়ে যায়, এক ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাহলে এটা করা যাবে না। সকালে একটা সুন্দর সকাল সকাল একটা ভালো নাস্তা করে ফেলতে হবে। এরপর হবে নিয়মিত ব্যায়াম। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যায়াম রুটিনের মধ্যে এটা থাকতে হবে। 10 মিনিট হোক, 15 মিনিট হোক, একটা হাঁটা হোক, সেটা এটার জন্য একটা সময় থাকবে। সকালে হোক বিকেল কখন হবে এটা নিজের মতো করে এটা থাকবে, এটা তাকে ফ্রেশ রাখবে। এবং এন্ডরফিনস বলে, ব্রেনের মধ্যে এন্ডরফিনস গুলো সিক্রেশন হবে এবং খুব ভালো লাগবে তার। এরপর হলো তার এমন কিছু, মানে এখানে 3টা বিষয়, একটা হলো তার বডি, 2 নম্বর তার মাইন্ড, 3 তার সোল, আত্মা। তো বডির জন্য খাবারের কথা বললাম, মাইন্ড ঠিক থাকার জন্য ওই যে বললাম যে ব্রেক দেয়া, এক্সারসাইজ করা, তাই না, ইত্যাদি ইত্যাদি গেল। সোল যেটা, এটার আত্মার জন্য কিছু বিষয় খোরাক আছে। আত্মার খোরাক কি? ফজরের সালাত জামাতে, কোরআন তিলাওয়াত, তাসবিহাত, এগুলো একটু ধ্যানের সাথে হয়, এটার জন্য সময় থাকবে এগুলোর জন্য। তো তার সোল, এটা কি থাকবে? তার স্পিরিচুয়াল বিষয়গুলো সুন্দর থাকবে, তার মেন্টাল বিষয়গুলো ঠিক থাকবে, ফিজিক্যাল সুস্থ থাকবে। এরপর যেটা তার ঘুম, গুরুত্বপূর্ণ হলো যে ঘুম, ঘুম এটা কম হতে পারবে না। এনাফ স্লিপ এটা অনেক গুরুত্বপূর্ণ। ঘুম যদি কম হয় কি হবে? ঘুম যদি রাতের বেলা যদি যথেষ্ট ঘুম না হয় তাহলে তার লার্নিং এ সমস্যা হবে, মানে শেখা, পড়াশোনা আত্মস্থ করার যোগ্যতা কমে যাবে। যার ঘুম ঠিক হয় না তার লার্নিং ক্যাপাবিলিটি কমবে, অবশ্যই কমবে সময়ের সাথে। 2 হলো তার ওয়েট গেইন হবে।
ডিপ্রেশনের পসিবিলিটি বাড়বে, হতাশা। এরপরে তার ইমিউন রেসপন্স, তার ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ইমিউনিটি লস হবে। রাতে কয় ঘন্টা ঘুমানো উচিত? কোন একটা গবেষণায় বলা হয়েছে যে 18 থেকে 64 এই বয়সের লোকদের 7 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত, এবং এটা এট নাইট, এই ঘুমটা হবে রাতে। রাতে তাহলে কয়টায় ঘুমাবে, কয়টায় উঠবে, এটা ঠিক রাখতে হবে, এটা থাকতে হবে। এখন কেউ, আমরা ইসলাম একটা প্রোগ্রামে ছিলাম কয়েকদিন আগে, গত শুক্রবারে, ওখানে প্রায় 100 জন ছিল, এসএসসি এইচএসসি বা 100 জন। তা আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে রাত 10টায় একদম গভীর ঘুমে ঘুমিয়ে যাও কয়জন আছো? একজন হাত তুলে না। এবার বললাম যে 11টায় গভীর ঘুমে ঘুমিয়ে যাও কয়জন আছো? দু একজন হাত তুললো। তারপর বললাম যে 12টার মধ্যে 4-5 জন, 1টার মধ্যে কয়জন? তো তখন আর হয়তো 15-16 জন হলো, এরকম। মানে আমি অবাক হয়ে গেলাম যে মানে মানুষের মধ্যে রাত জাগা এটা কি পরিমাণে বাড়ছে, এবং এটা বড় একটা কারণ মোবাইলের কারণে। এই যে লোকগুলো, এই ছেলেগুলো যে রাতে অনেক দেরিতে ঘুমায়, এরা ফজরের সালাত অনেক আদায় করতে পারে না, এটা একটা। এবং এই যে সাউন্ড স্লিপ, রাতের ঘুম, এটা তার সমস্যা হচ্ছে। তো এই জিনিসটাও নিশ্চিত করা, এসব কিছুর জন্য এই জামানাতে মানে সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করা জরুরি। বিশেষ করে ছাত্র যারা ইন্টারমিডিয়েটে যারা পড়বে এখন, তারা যদি নিয়ত করে যে আমি সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলবো, ফেসবুক ইত্যাদি যেগুলোতে বেশি ইস্যু, বেশি টেন্স কন্ডিশন, সেগুলো এড়িয়ে চলবো। অপেক্ষাকৃত যেগুলোতে সময় নষ্ট কম হয়, একান্ত লাগে কোথাও কোথাও, সেগুলো ব্যবহার করবো। তাহলে এখন 24 ঘন্টার রুটিনের একটা নকশা কি হতে পারে, এটা আমি এখন বলছি। তাহলে সে প্রথমে ঠিক করবে তার ঘুম। ধরা যাক যে ঘুম ঠিক করলো 10টা থেকে 4টা বা 4:30 বা 5টায় দৌড়ি, তাহলে কিন্তু 7 ঘন্টা টানা হয়ে যায়, ঘুম গেল। তাহলে ফজরের সালাম, ফজরের নামাজ, মসজিদে যাওয়া, এর সাথে সে আধা ঘন্টা সময় রাখলো, 30 মিনিট তাসবিহাত, তিলাওয়াত, এগুলোর জন্য। এবং সে ইশাকটা পড়তে পারে সূর্য উদয়ের 5-10 মিনিট পরে। আর্লি সে সকালের ব্রেকফাস্টটা করে নিল। ব্রেকফাস্ট করে নিয়েই আমাদের যতদিন পর্যন্ত কলেজ খুলছে না, কলেজ খুললে কিন্তু এখানে একটা ক্লাস টাইম থাকবে, রুটিনে একটা বড় ক্লাস টাইমে একটা বড় সময় চলে যাবে আমাদের। ক্লাস টাইম যদি হয় তাহলে অবশ্যই লাঞ্চ ক্যারি করা, লাঞ্চ ক্যারি করাটা জরুরি। মানে বাসা থেকে খাবার নিয়ে যাবে সে, এটা দ্বারা কি হবে, তার স্বাস্থ্যকর খাবার খাবে সে, পয়সা খরচ হবে না, পয়সা বাঁচবে, এটা একটা লাভ। 2 হলো তার এই যে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার, ডায়াবেটিস হওয়ার, হার্টের সমস্যা হওয়ার, এগুলো ঝুঁকি কমে যাবে। বাইরে খাওয়া এটা অনেক সমস্যা। তাহলে ক্লাস টাইম যখন কলেজ খুলবে, সে সাথে একটা খাবার দুপুরের ক্যারি করতে বুঝতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ঘরের খাবার খাবে, বাইরে খাবে না, এটা অনেক উপকার হবে তার জন্য। তো ক্লাস টাইম এখন ক্লাস টাইমের ফাঁকে ফাঁকে কিন্তু সময় পাওয়া যায়। ক্লাস টাইমে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি। ক্লাস টাইমে বড় অসুবিধা কি, এক হলো গুনাহ হওয়ার। গুনাহ মানে নজরের গুনাহ, পুরুষ মহিলা উভয়ের জন্য। বিশেষ করে আমরা কো এডুকেশনের এই সমস্যার মধ্যে আছি। এই নজরের গুনাহ না হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমি কোন জায়গায় বসলে সেফ, মানে আমি ক্লাসরুমের কোন দিকে বসলে সেফ। আমি যদি একদম যেদিকে অপোজিট জেন্ডারের লোকজন কাছাকাছি, তাদের ওই কাছাকাছি বসি, তাহলে তো আমার সমস্যা হবে বেশি। তা আমি একটু আমার জন্য সেফ একটা জায়গা আমি ঠিক করি যে কোন জায়গায় আমি বসবো, একটু দূরে এমন জায়গায় বসবো যেখানে আমার নজর পড়বে কম। 1 2 নম্বর হলো যখন স্যার আসতে দেরি করে,
এখনো স্যার আসেননি, এই সময়টা গল্পে গল্পে চেঁচামেচি করে সময় নষ্ট করবো না, কোন একটা দিনই কিতাব রাখি, কোনটা দিনই কিতাব রাখি আমি সাথে, সেটার 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়ে নিলাম, তাহলে আমার সময়টা নষ্ট হলো না, সময় কাজে লাগলো। কোন একটা পিরিয়ড হচ্ছে না, ওই সময় কিছু পড়াশোনার জন্য লাইব্রেরি যদি থাকে লাইব্রেরিতে চলে গেলাম, পড়াশোনা করলাম, কিন্তু আড্ডা দিব না, বাজে আড্ডা দিব না, অশ্লীল গল্প গুজবে মেতে মেতে যাব না, মানে ওই সমস্ত বন্ধু বান্ধবদেরকে অ্যাভয়েড করবো কলেজের মধ্যে, বিশেষ করে যারা এমন সব কথা বলবে আমার মনোযোগ নষ্ট করবে, আমার চিন্তা ফিকিকে নষ্ট করবে, বিক্ষিপ্ত করবে, আমাকে গুনাতে জড়িয়ে দিবে, এরকম ফ্রেন্ডদেরকে আমি অ্যাভয়েড করবো। এরপর হলো সলাৎ, জোহরের সলাৎ, আসরের সলাৎ, এগুলো একদম টাইম টু টাইম মসজিদে গিয়ে আমি পড়বো, জোহর আসর। যাদের কোচিং থাকে, তো কোচিং এর আগে পরে এমন ভাবে সেট করে নিব যেন আমার নামাজ কাজা না হয়, জামাত মিস না হয়। একান্তই যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে 2-4 জন বন্ধু এমন তৈরি করব যারা আমরা মিলে একসাথে জামাতে নামাজ পড়বো। একসাথে জামাতে নামাজ, এটার জন্য তরতিব করব। অনেক সময় রাতের বেলা ঘুম কম হয়ে যায়, এখন এর জন্য দিনের কোন টাইমে আমি ঘুমাতে পারি, ইবনু দাকিকিল ঈদ রহিমাহুল্লাহ ওনার তার এক কিতাবের মধ্যে অসাধারণ কিছু কথা বলেছেন দিনে ঘুমানোর ব্যাপারে, দিনে ঘুমানোর ব্যাপারে। আমার আলোচনা শেষের দিকে, কথা লম্বা হয়ে গেছে বেশি। ইবনু দাকিক ঈদ রহিমাহুল্লাহ উনি বলেছেন যে একটা হলো যে আইলুলা, আল আইলুলা, আইলুলা হচ্ছে যে দিনের প্রথম ভাগে ঘুমানো। তিনি বলছেন এই যে দিনের প্রথম ভাগে ঘুমানো, এটা গরিব বানিয়ে দেয় মানুষকে, গরিব বানিয়ে দেয়, মানে বরকত চলে যায় জীবন থেকে। এবার আরেকটা হলো গাইলুলা, জাস্ট গয়েন, এটা কখন দিনের শেষ ভাগে ঘুমানো, বলে এটা মানুষকে অসুস্থ করে দেয়। আরেকটা হলো দিনের মধ্য ভাগে ঘুমানো, এটা নাম হলো কাইলুলা, তো এটা মানুষকে ধনী বানিয়ে দেয়। এই তিনটা বলেছেন ওখানে। তার মানে ঘুমালেও দুপুরে একটু ঘুমানো, দুপুরে একটু রেস্ট নেয়া। এখন আমরা দুপুরের সময় অবশ্য 10 দিয়েছি, এটা একটা এমন, তাইলে এই ঘুমটা হতে পারে যে প্রয়োজনে জোহরের নামাজের আগে খেয়ে একটা ঘুম দিয়ে দিলাম, এরপরে উঠে জোহরের নামাজ জামাতে পড়লাম, মানে 12টার দিকে শুয়ে পড়লাম, এরকম একটা হতে পারে। এখন এরপরে আসর থেকে মাগরিব সময়টা, আসর থেকে মাগরিব সময়টা আমি দাওয়াতের কাজের জন্য ব্যবহার করি। কেন? ওই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলে একটা কথা আছে, যেটা মানুষের যোগ্যতা বাড়ায়, লিডারশিপ তৈরি করে, বলার যোগ্যতা বাড়ায়, হিকমা প্রজ্ঞা তৈরি করে। তো এটা হলো দাওয়া দিলে এটা ভালো হয়। বোনেরা কি করবে? বোনেরা মাকে কাজে করবে, সহযোগিতা করবে বা ইত্যাদি, বা কোন একটা দিনই কিতাবাদি পড়বে, বা একটু আশপাশে হাঁটাচলা করবে পর্দা লঙ্ঘন না করে, এভাবে। এই বলে মাগরিবের পর, মাগরিবের আগে কিছুক্ষণের জন্য তাসবিহাত এবং দোয়া, প্লাস দোয়া, জাস্ট মাগরিবের আগের 15 মিনিট তাসবিহাত এবং দোয়ার মধ্যে সময়টা দিলাম, মাগরিব পড়লাম, এরপরে আমার পড়াশোনা শুরু হবে, পুরো সময়টাই পড়াশোনার জন্য। এরপরে ঈশা যথাসময়ে পড়লাম, ঈশার পর আর 2-1 ঘন্টা পড়লাম, এইভাবে একটা প্ল্যান করে আগাবো। ঘরের মধ্যে তালিমের জন্য একটা সময় রাখা উচিত, 10 থেকে 15 মিনিট। ঘরের তালিম, ঘরে যারা ছোট ভাই বোন আছে, বাবা মা আছে, তাদেরকে সাথে নিয়ে।
তো এইভাবে আমরা প্রত্যেকে একটা একটা রুটিন বানাবো ইনশাল্লাহ, যেভাবে বলা হলো। প্রত্যেকের মতো মতো করে রিয়েলিস্টিক, বাস্তববাদী, এবং প্রতি সপ্তাহে একটা অ্যাসেস করব। প্রতি সপ্তাহে অ্যাসেস করবো যে আমি এক সপ্তাহ আমার রুটিনের কত ভাগ ফলো করেছি, রুটিনের কত ভাগ ফলো করেছি, এটা রেগুলার নিজে একটা হিসাব নিব, এবং সপ্তাহ শেষে অ্যাসেস করব। যদি আমার অ্যাসেসমেন্টে দেখি যে 80 থেকে 90 ভাগ আমি সফল হয়েছি, 80 থেকে 90%, তাহলে আলহামদুলিল্লাহ, শুকর। এই ধরনের মানুষেরা ইনশাল্লাহ সফল হবে জীবনে, ইনশাল্লাহ জীবনে সফল হবে আল্লাহ চাহে। এবং এইভাবে যখন চলবে না, তার ইবাদত গুলো ঠিক ঠিক টাইমে হবে এবং তার গুনাহ কমে যাবে। মানুষ যখন এভাবে রুটিনবদ্ধ লাইফ লিড করবে না, তো তার গুনাহ কমে যাবে, নিজের উপরে সেলফ কন্ট্রোল বাড়বে, নিজেকে গুনাহ থেকে বাঁচানো বাড়বে, অহেতুক সময় নষ্ট করা এটা কমবে। ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহ পাকের সাথে সম্পর্কও বাড়বে। মানুষ যদি গুনাহ কম করবে, নেকামল করবে, ইনশাআল্লাহ পজিটিভ কাজে কাজে লাগাবে, এবং সবগুলোতেই নেকি, তার জাগত দুনিয়া এবং আখিরাত দুটিতে আমাদের নেকি, আমরা আখিরাতকে সামনে রেখে করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সফল কাম করবেন ইনশাআল্লাহ। তো অনেক লম্বা আলোচনা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমাদের হায়াতটা কত কম এবং কত দামি একথা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমাদের জীবনের প্রতিটা নিঃশ্বাস যেন মণিমুক্তা, এই মণিমুক্তা গুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।